মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শুরু করছি যে এবিটিএ টেস্ট পেপার তার সলিউশন। তো আমি তোমাদের ভৌতবিজ্ঞানী তৌসিফ স্যার। আজকে তোমাদের আমি ভৌতবিজ্ঞানের যে প্রথম সেট পেজ নাম্বার 32 সেটি আলোচনা করব। তোমরা দেখবে এমসিকিউর কিন্তু উত্তরপত্র দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু ভুল থাকে, তাই অবশ্যই যে এমসিকিউগুলো রয়েছে 15টা প্রত্যেকটা উত্তর মিলিয়ে নাও, কারণ আমি উত্তরগুলো বলার সঙ্গে সঙ্গে কিছুটা কিন্তু ব্যাখ্যা করে দেবো এবং তারপরে যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে আমি বিশ্লেষণ করে দেবো। তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী কি? ইনফ্রারেড রশ্মি। অপশান এ হবে উত্তর। তোমরা জানো যে সূর্য থেকে যে আলোক রশ্মি আসে তার মধ্যে যে 8000 অ্যামস্ট্রং থেকে 10⁷ অ্যামস্ট্রং যে তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট যে আলো, সেটা কিন্তু তাপ সৃষ্টির জন্য দায়ী। তাই সেগুলোই শোষণ করে কিন্তু পরবর্তীকালে গ্রিনহাউস এফেক্ট ঘটছে। তাহলে অপশান এ হবে উত্তর। দুয়েরটা দেখো, লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে আর এর মান কত? 0.082 বা 0.0821 লিটার এটিএম পার মোল কেলভিন, অর্থাৎ অপশান বি হবে উত্তর। তিনেরটা দেখো, কত মোল হাইড্রোজেন 2 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 4 মোল স্টিম তৈরি করবে? তাহলে বিক্রিয়াটা দেখতে হবে। তাহলে হাইড্রোজেন কার সাথে বিক্রিয়া করছে? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 4 মোল স্টিম অর্থাৎ H2 তৈরি করছে। এবার 4 মোল H2 তৈরি করতে গেলে হাইড্রোজেন কতটা লাগবে? 4 মোল লাগবে। তাহলে কিন্তু অপশান হবে 4 মোল, অপশান বি হবে উত্তর। এর পরের প্রশ্নটা দেখো 4 নম্বর, কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দিয়েছে 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা জানি আলফা সমান β/2, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু হবে β/2, অর্থাৎ 2 × 10⁻⁵/2, অর্থাৎ অপশান ডি দেখো 1 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি হবে সঠিক উত্তর। 5এরটা দেখো, সমান্তরাল যে কাচফলক তার মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে বিচ্যুতি কত হয়? সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে যদি আলোক রশ্মি যায় কোনো রকম কৌণিক বিচ্যুতি হয় না, কেবলমাত্র পার্শ্বসরণ ঘটে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 0 ডিগ্রি, অপশান বি। এরপরে দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম? বেগুনি বর্ণের আলোর কিন্তু তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম এবং সব থেকে বেশি কিন্তু লাল বর্ণের আলোর। এরপরে বলেছে পরিবাহিতাঙ্কের একক কি? অপশান ডি এ দেখো মু পার সেমি, এটা কিন্তু পরিবাহিতাঙ্কের সিজিএস একক। মু পার মিটার বা সিমেন্স পার মিটার হবে এসআই একক। তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর। 8এরটা দেখো, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কীরকম হয়? এবার অর্ধপরিবাহী কি? জার্মেনিয়াম, সিলিকন, এগুলো যখন আমি তাপমাত্রা বাড়াই এর কিন্তু পরিবাহিতা বেড়ে যায়। এবার পরিবাহিতা বাড়া মানে রোধাঙ্ক কিন্তু কমে যাবে। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, রোধাঙ্ক হ্রাস পায়। এরপরে দেখো 9 দাগের প্রশ্ন রয়েছে, ভালো প্রশ্ন। একটা মৌল দিয়েছে যার ভর সংখ্যা 235 এবং যে পরমাণু ক্রমাঙ্ক সেটা 92। এবার মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ঘটেছে, তারপরে দুটো বিটা বিঘটন ঘটেছে। তাহলে আলফা বিঘটন ঘটলে কি হয়? ভর সংখ্যা 4 কমে এবং যে পরমাণু ক্রমাঙ্ক সেটা 2 কমে। তাহলে 235 থেকে 4 কমলে কত হলো? 231। বা তারপরে তোমাকে যেহেতু ভর সংখ্যা চেয়েছে, আমি আর পরমাণু ক্রমাঙ্ক নিয়ে কোনো কাজ করছি না। এরপরে দুটো বিটা বিঘটন ঘটছে। এবার বিটা যদি বেরোয় তখন কিন্তু কোনোভাবেই ভর সংখ্যা পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কি? নিচে যেটা রয়েছে অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তন হয়, সেই জন্য 231টা কিন্তু 231ই থেকে যাবে। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। এবার 10এরটা দেখো, কোনটি সন্নিগত মৌল নয়? অপশান বি ম্যাগনেসিয়াম, যার পরমাণু ক্রমাঙ্ক 12, সেটা কিন্তু সন্নিগত মৌল নয়। এরপরে 11 দাগের প্রশ্ন, ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় কি করে? অ্যাকচুয়ালি ধাতব পরমাণু কিন্তু সবসময় ইলেকট্রন ত্যাগ করবে। এবার ইলেকট্রন ত্যাগের দেখো দুটো অপশান রয়েছে, অপশান এ এবং অপশান ডি। এবার যে ত্যাগ করে সে জারিত হয় না বিজারিত হয়? অ্যাকচুয়ালি যে ত্যাগ করবে সে কিন্তু নিজে বিজারক পদার্থ অর্থাৎ জারিত হবে। অপশান এ হবে সঠিক উত্তর। 12টা দেখো, একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিচ্ছি। তাহলে গয়নাটা কিন্তু রূপোর, বাইরে প্রলেপ দেবো সোনার। তাহলে আমি যার প্রলেপ দেবো সেটা কিন্তু ব্যবহৃত হবে অ্যানোডে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি। কিন্তু যদি বলতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হবে, তখন কিন্তু তোমার যে অপশান বি রয়েছে KaUCN2 যেটা রয়েছে সেটা, অর্থাৎ পটাশিয়াম অরোসায়ানাইড। কিন্তু এখানে চেয়েছে কি? এখানে চেয়েছে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? অ্যানোড রূপে ব্যবহার করা হবে AU অর্থাৎ গোল্ড। অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে 13 দাগের প্রশ্ন দেখো, আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে কি গ্যাস উৎপন্ন হয়? এবার আয়রন পাইরাইটসটা কি? অ্যাকচুয়ালি ওটা কিন্তু অ্যাকচুয়ালি FeS2। এটাকে কিন্তু অ্যাকচুয়ালি ফুলস গোল্ড বলা হয়, কারণ অনেকটা সোনার মতো দেখতে।
Fe2, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ H2 যেহেতু আছে, সালফার ঘটিত কোনো যৌগ হবে। এবার অ্যাকচুয়ালি সালফার এবং অক্সিজেন যুক্ত করে কি তৈরি হয়? সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। অপশন ডি হবে সঠিক উত্তর। 14টা দেখো, পিতলের উপাদান কি? একদম সহজ প্রশ্ন, কপার এবং জিঙ্ক, এর হবে সঠিক উত্তর। কপার কত পার্সেন্ট থাকে? 60 থেকে 80% থাকে, জিঙ্ক থাকে 20 থেকে 40%। এরপরে উত্তর দাগেরটা দেখো, 15 দাগের একটা প্রশ্ন রয়েছে যে সিলিন্ডার গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। অ্যাকচুয়ালি সিলিন্ডারে যে গ্যাসগুলো বর্তমান থাকে, যেগুলো আমরা দহনে সহায়তা করে, সেটা কিন্তু দুর্গন্ধযুক্ত হয় না। কিন্তু যদি সিলিন্ডার লিক করে তাহলে তো দুর্ঘটনা ঘটতে পারে। ওই জন্য কিন্তু অন্য কোনো জিনিস মেশানো হয় যাতে লিক করলে আমরা বুঝতে পারি গন্ধটা। এখানে দুই ধরনের জিনিস ব্যবহার করা হয়। ডিতে দেখো ইথাইল মার্কাপটেন বলে একটা পদার্থ রয়েছে, এটা একটা উদ্বায়ী পদার্থ, এটা ব্যবহার করা হয়। বা মিথাইল মার্কাপটেনও কিন্তু ব্যবহার করা হয়। এখানে যেহেতু মিথাইল মার্কাপটেন নেই, ইথাইল মার্কাপটেন আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। এবার ভালোভাবে দেখো প্রশ্নগুলো, যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? সবচেয়ে যে উচ্চতম স্তর যেটা ম্যাগনেটোস্ফিয়ার, সেখানে হয়, তো ম্যাগনেটোস্ফিয়ার। দুয়েরটা দেখো, কোন ব্যাকটেরিয়া প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করে? তাহলে মিথেন তৈরি করে, আমরা জানি বায়োগ্যাস মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এবার অথবাতে একটা প্রশ্ন রয়েছে, তাপন মূল্যের এসে একক কি? এই প্রশ্নটা কিন্তু একটু অন্য রকমের, মানে অনেক জায়গায় দেখবে জুল পার কেজি দেখাবে, অনেক জায়গায় কিলো জুল পার কেজি দেখাবে, কিন্তু আমি প্রেফারেন্স দেবো কিলো জুল পার কেজিটা তোমরা লিখবে। কারণ ক্লাস 8-এর বই আবার আছে কিলো ক্যালোরি পার কেজি, যেটা পর্ষদের বই রয়েছে 8-এর বই, সেখানে কিন্তু কিলো ক্যালোরি পার কেজি রয়েছে। এবং অনেক জায়গায় জুল পার কেজি রয়েছে, আবার কিলো জুল পার কেজি রয়েছে, কিন্তু আমি প্রেফারেন্স দিই কিলো জুল পার কেজিটা। এরপরে রয়েছে দেখো 3 দাগের প্রশ্ন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্র কিরূপ? এবার স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের পিভি মানে বয়লের সূত্রে লেখচিত্র চেয়েছে, একদম সহজ, সমপরাবৃত্ত প্রকৃতির হয়। এরপরে 4 দাগের প্রশ্ন দেখো, এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা কত? একদম অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী সরাসরি দিয়েছে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। এরপরে 5-এরটা দেখো, কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাতন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? অবভিয়াসলি যেটা প্রকৃত হবে সেটা নিজস্ব হবে, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। অথবাতে দিয়েছে লোহা ও পিতলের তৈরি যে দ্বিধাতব পাত, তাকে যদি বরফের মধ্যে রাখি তাহলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? খুব ভালো প্রশ্ন। তাহলে একটা জিনিস মাথায় রাখো, বরফের মধ্যে রাখছি, তাহলে নর্মাল অবস্থায় যেটা আমাদের পরিবেশের তাপমাত্রা সেটা ছিল, তারপরে বরফে দিচ্ছি, মানে কি আমি তাপমাত্রা কমাচ্ছি। তাহলে কিন্তু তাপমাত্রা বাড়ালে যে ধাতুটা তাড়াতাড়ি বাড়ে বা বেশি বাড়ে, তাপমাত্রা কমালেও কিন্তু সেটা বেশি কমবে। এবার দুটো জিনিস রয়েছে এখানে, লোহা এবং পিতল। বা লোহার দেখবে 12:, যেটা 19 রয়েছে, পিতলের কিন্তু 19 আর লোহার 12 ইন্টু 10⁻⁶ রয়েছে। তাহলে পিতলটা বেশি বাড়ে, ঠিক তেমনি কিন্তু কমবেও পিতলটা বেশি। তাহলে তাপমাত্রা যখনই কমলো, তাহলে পিতলটা বেশি কমছে, তাহলে পিতলটা কিন্তু একটু বেঁকে যাবে। তাহলে ভিতরের দিকে যে অবতল তল, সেখানে কিন্তু পিতলটা থাকবে। এরপরে দেখো 6 দাগের একটা প্রশ্ন রয়েছে, চোখের দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা হয়? দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি মানে দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। কাছের জিনিস দেখতে না পেলে উত্তর লেন্স ব্যবহার করা হবে, অর্থাৎ পজিটিভ লেন্স বা উত্তর লেন্স। 7-টা দেখো, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপাতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব অর্থাৎ এফ এবং বক্রতা ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক কি? এফ সমান r/2। এরপরে রয়েছে দেখো বিওটি এককের সংজ্ঞা, অর্থাৎ বিওটি কি? বিওটি মানে 1 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 1 কিলোওয়াট যদি কোনো একটা যন্ত্রের ক্ষমতা হয়, এই 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তবে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ করবে সেটাকেই বলা হচ্ছে 1 বিওটি। এরপরে এসআই পদ্ধতিতে আধানের একক কি? এসআই পদ্ধতিতে আধানের একক কিন্তু কুলম্ব। 9 প্রশ্ন, বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ যে তার রয়েছে তার রং কি করা হয়? হলুদ বা সবুজ। এরপরে দেখো কত দাগের প্রশ্ন, 10 দাগের প্রশ্নটা রয়েছে, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন, যেখানে নিউক্লিয় সংযোজনে কি হয়, 4টে হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করে? একটা হিলিয়াম এবং পজিট্রন কণা তৈরি করে, সঙ্গে অনেক শক্তি উৎপন্ন করে। এরপরে 10-এরটা হলো, 10-এর অথবাটা দেখো, প্রত্নতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? কার্বন যে রয়েছে, কার্বনের তেজস্ক্রিয় মৌল 14 কার্বন এবং কার্বন 12, এর অনুপাত দেখে কিন্তু আমরা
কোনো কিছুর বয়স নির্ধারণ করি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতি। তাহলে কার্বন, উত্তর হবে কার্বন। এরপরে দেখো 11 দাগের প্রশ্ন, অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কটি? এবার অতি দীর্ঘ পর্যায় কটা রয়েছে? দুটো রয়েছে। 6 নম্বর এবং 7 নম্বর যে পর্যায় সেগুলো কিন্তু অতি দীর্ঘ পর্যায়, যেখানে 6 নম্বরটাতেও 32 এবং 7 নম্বর যে পর্যায় রয়েছে সেখানে কিন্তু 32টা মৌল থাকে। 6 নম্বরে ল্যান্থানাইড থাকছে আর 7 নম্বরে অ্যাক্টিনাইড থাকছে অতিরিক্ত কিছু। এরপরে দেখো 13টা প্রশ্ন, জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের নাম কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া কিন্তু জলে প্রচণ্ডভাবে দ্রাব্য। 1 সিসি জলে প্রায় 1150 সিসি কিন্তু অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে। এরপরে দেখো 14টা, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ বিশ্লেষণে কিন্তু তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে 15 দাগের প্রশ্নটাই, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস, যার জন্য জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে যায়? কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শাখায় জ্বলতে থাকে। তাহলে জলে কি H+OH- এবার হাইড্রোজেন গ্যাস তৈরি হয় এক জায়গায়, আরেক জায়গায় অক্সিজেন গ্যাস জমা হয়। এবার ক্যাথোডে কিন্তু হাইড্রোজেন গ্যাসটা জমা হয়। এবার হাইড্রোজেন গ্যাস যখনই জমা হলো তখন কিন্তু নীল শাখা জ্বলতে থাকবে। তাহলে এখানে উত্তর হবে হাইড্রোজেন গ্যাস। এরপরে দেখো 16 দাগের একটা ছক রয়েছে, থার্মিক পদ্ধতিতে কি প্রস্তুত করা হয়? থার্মিক পদ্ধতিতে কিন্তু লোহা। অ্যামালগাম, অ্যামালগাম কাকে বলে? পারদের যে কোনো সংঘ ধাতুকে অ্যামালগাম বলা হচ্ছে। তাহলে অপশন ডি। বায়োপলিমার কোনটা? যে নিউক্লিক অ্যাসিড, তোমরা জানো ডিএনএ আরএনএ সবগুলো কিন্তু পলিমার, বায়োপলিমার। পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, ওর মনোমারের নাম কিন্তু ভিনাইল ক্লোরাইড, অপশন সি। এরপরে দেখো 17 প্রশ্নটা, নাইট্রোলিম কি? তাহলে অ্যাকচুয়ালি নাইট্রোলিম কিন্তু যে ক্যালসিয়াম কার্বাইড রয়েছে, এই ক্যালসিয়াম কার্বাইডকে তুমি যদি 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে রাখো এবং তার মধ্যে যদি নাইট্রোজেন গ্যাস চালনা করো তাহলে কিন্তু কার্বাইডটা তৈরি হয়। এবার নাইট্রোলিমটা তৈরি হয়। এবার নাইট্রোলিমটা কি? CaCN2। এর সাথে কার্বন থাকে ধূসর বর্ণের। এবার CaCN2 এবং কার্বনের যে ধূসর বর্ণের যে পদার্থটা পড়ে থাকে সেটাকে কিন্তু আমরা বলি নাইট্রোলিম। এরপরে দেখো একটি আম্লিক গ্যাসের নাম লেখো। তাহলে আম্লিক গ্যাস কি? CO2। দেখো কি করে, CO2 যে গ্যাসটা সেটা কিন্তু H2 এর সঙ্গে বিক্রিয়া করে বা জলের সঙ্গে বিক্রিয়া করে H2CO3 উৎপন্ন করে, সেটা কিন্তু একটা অ্যাসিড। তাহলে CO2 একটা আম্লিক গ্যাস। এরপর 18টা দেখো, শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? শৌচাগারে 2 ধরনের গ্যাসের গন্ধ পাওয়া যায়। যদি অ্যামোনিয়া থাকে ঝাঁজ হলে অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যাবে, যদি হাইড্রোজেন সালফাইড থাকে পচা ডিমের মতো গন্ধ পাওয়া যাবে। এরপরে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? তাহলে অ্যামোনিয়ার সঙ্গে যদি আমি যে HCl তোমরা জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আকারেও থাকে। এবার HCl গ্যাসের সঙ্গে যদি অ্যামোনিয়া আমি বিক্রিয়া ঘটাই তাহলে NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, সাদা বর্ণের, যেটা কঠিন। তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন, দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ তৈরি হচ্ছে। অ্যামোনিয়ার সাথে যদি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়া ঘটায় তাহলে NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, সাদা বর্ণের কঠিন পদার্থ। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও। যে প্রবলেমগুলো যেগুলো করালাম, যে সমস্যাগুলো সমাধান করালাম, যেগুলো গাণিতিক সমস্যা রয়েছে হালকা পাতলা, সেগুলো যদি কোনো রকম সমস্যা হয় বুঝতে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানাও, সেগুলো আমরা সলভ করে দেবো। এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুকের পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে শেয়ার করে দাও।